যিনি 5 আগস্ট পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, তার পাসপোর্টের রং এখন কি, তার কি পাসপোর্ট আছে নাকি নেই, বাংলাদেশের প্রশাসনিক দৃষ্টিতে শেখ হাসিনার স্ট্যাটাস এখন কি, আপনি যদি আমাদের একটু বুঝতে সাহায্য করেন জনাব শাহ আলম। আনুষ্ঠানিকভাবে আপনার আমার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, লাল পাসপোর্ট যেগুলো ছিল, সরকার, যদি এটা ঠিক আমার বিষয় না, তারপর আমি আপনার কথার জবাব দিচ্ছি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সবগুলোই সরকার বাতিল করে দিয়েছেন। তো এখন এর চেয়ে বেশি তথ্য আমার কাছে নেই আর কি। লাল পাসপোর্ট যাদের কাছে ছিল সবটা বাতিল হয়ে গিয়েছে। জনাব শাহ আলম, আমরা দেখেছি যে 5 আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে পুলিশ বাহিনীকে নতুন করে আসলে গড়ে তুলতে হয়েছে। আপনারা কয়েকজন সেই গড়ে তোলার মধ্যে নেতৃত্ব দিয়েছেন। আপনি 13 আগস্ট সেই পুলিশের যে বিশেষ শাখা এসবির প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন বা দায়িত্ব অধিগ্রহণ করলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে সরকারের আমলা, মন্ত্রী, এমপিদের কেউ কেউ পালিয়ে যেতে পেরেছেন, কেউ কেউ থেকেছেন, লুকিয়ে আছেন, কেউ কেউ ধরাও পড়েছেন। এটাতে আপনারা কিভাবে এটা আলাদা করেছেন, কিভাবে মানে কাকে ধরতে হবে, কাকে রাখতে হবে, বা কার জন্য আপনারা অভিযান চালাবেন, সেটা আপনারা আসলে কিভাবে ঠিক করেছেন? আচ্ছা, আমি ধন্যবাদ। আমি চেষ্টা করবো গুছিয়ে আপনাদের সব কথাগুলো বলতে। ইমিগ্রেশন সিস্টেমে সাধারণত আমরা তো মানে আমি নর্মাল প্রসিডিউরটা বলছি। যখন কোনো একটা মামলা কারোর বিরুদ্ধে হয়, সেই মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট আদালত যখন আমাদেরকে একটা রিকুইজিশন দেয়, আইদার সমন পাঠায়, ওয়ারেন্ট পাঠায়, কিংবা ইন কেস অফ আপনার তদন্তকারী কর্মকর্তা উনি একটা রিকুইজিশন পাঠান কার্যবিধি 54 ধারা লাস্ট ক্লজে, যখন পাঠান তখন এটা আমরা তার রিকোয়েস্টটা স্পেশাল ব্রাঞ্চ এটাকে প্রসেস করে তারপরে যৌক্তিক বিবেচনা হলে সেটাকে আমরা ইমিগ্রেশন ডাটাবেজে আমরা এন্ট্রি করে দিই। আরো কিছু বাড়তি তথ্য লাগে, আমি খুব ডিটেইল বলছি না, কারণ এখানে আমাদের স্ট্রেংথ এন্ড উইকনেসটা প্রকাশ পেলে আবার ইয়া হবে। আমাদের অনেক কিছু স্ট্রং পয়েন্টও আছে, এখানে কিছু উইক পয়েন্টও আছে। তো যাই হোক, এটা করে দেয়, করে দিয়ে আমরা যদি তার পাসপোর্ট নাম্বার সবটা এন্ট্রি করে দিতে পারি। এই ইমিগ্রেশন সিস্টেমটা এত কঠিন ভাবে গড়া, এটা আমার হাতেই তৈরি হয়েছিল 2003-এ, আমি যখন অ্যাসেস ইমিগ্রেশন ছিলাম। কোনো স্কোপ নেই, কোনো সুযোগই নেই ইমিগ্রেশনকে বাইপাস করে কেউ চলে যাবে, যদি আমরা সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে এটা আপডেট করতে পারি। তো এখন এই আগস্ট বিপ্লবের পরের সময়টা আমরা কিন্তু উই ওয়ার নট রিয়েলি ওয়েটিং ফর দ্য ইনভেস্টিগেটিং অফিসার যে তারা তথ্য পাঠাবে, তারপরে রিকোয়েস্ট করবে, আমরা কিন্তু সেখানে বসিনি। আর বসে থাকলে আমরা হয়তো 2, 4, 500 হয়তো এন্ট্রি হতো। আমরা যেটা করেছি, একদম 2টা বা 3টা পালা একসাথে 10টা বা 12টা কম্পিউটারে অলমোস্ট রাউন্ড দ্য ক্লক আমাদের স্পেশাল ব্রাঞ্চে, আমাদের মালিবাগ অফিসে আমরা এই মামলার তথ্যগুলো কালেক্ট করছি। যে এই আমি যখন ইয়েতে পিআরএল আছি 2রা অক্টোবর, 2রা অক্টোবর পর্যন্ত আমি যেটুকু মনে করতে পারছি। শালম ভাই, আমি একটা কথা বলতে চাই, আই এম ড্রয়িং অ্যাটেনশন টু আওয়ার প্রোডিউসার্স এজ ওয়েল, যে শালম ভাই, দর্শকরা বলছেন যে আপনাকে একটু আস্তে শোনা যাচ্ছে, আপনি কি একটু জোরে বলতে পারবেন কিনা? এবং অবশ্যই এখন শোনা যাচ্ছে, এখন একটু বেটার। তাহলে আমি যদি একটু আমাদের দর্শকদের সুবিধার্থে একটু যদি ভেঙে ভেঙে বলি, এতক্ষণ আপনি যেটা বললেন সেটার মধ্যে হচ্ছে প্রধান কথা হচ্ছে যে আপনারা যেভাবে আসলে তথ্যগুলি সংরক্ষণ করেন ইমিগ্রেশন সিস্টেমে, আপনারা যদি কাউকে আসলে বলে দেন যে এর ব্যাপারে ইমিগ্রেশন ব্যবস্থা নিতে, তাহলে সেইটা আসলে লুকানোর বা সেটা এড়ানোর কোনো সুযোগ কারণ নাই, এই জায়গাটা আপনারা নিশ্চিত? এক্স্যাক্টলি এখানে যেটা হয়েছে কি, আমাকে সম্পূর্ণ তথ্যগুলো পেতে হবে আর কি। তথ্যগুলো আমাদের পাসপোর্ট নাম্বার একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, আরো কিছু তথ্যগুলো লাগে। এই তথ্যগুলো দিয়ে দিলে একেবারে বাইপাস করার কোনো সুযোগ নেই। বাট আমাদের এই আগস্ট বিপ্লবের পরবর্তী অবস্থা, আমি যেটা বলছিলাম, 4 শতাধিক মামলায় আমরা ডুপ্লিকেশন সহ প্রায় 45,000 নাম আমরা এন্ট্রি করিয়েছি, মানে আমাদের প্রাথমিকভাবে আমরা তালিকাভুক্ত করেছি। তো এই 45,000 নামের মধ্যে কারো মধ্যে 100 বা 100 শতাধিক মামলাও আছে। সব মিলে ইউনিক নাম্বার কতজন, আমার মনে হয় ইটস ভেরি ডিফিকাল্ট এই মুহূর্তে। এটা 30,000 ছাড়িয়ে দিতে পারে, আরো বেশি হতে পারে। আমাদের সব মামলা কিন্তু এন্ট্রি শেষ হয়নি এখনো, আমাদের মামলা কিন্তু। জনাব শাহ আলম, মানে 45,000 নাম আপনি এন্ট্রি করেছেন, এর মধ্যে কিছু ডুপ্লিকেশন থাকতে পারে আমরা ধরে নিচ্ছি, কারণ 30,000-এর মতো মানুষের নাম থাকতে পারে। এর মধ্যে মন্ত্রী, এমপি, আমলা সবার নামে আছে, তাই না? সবার নামে আছে। আপনাদের কাছে কি কোনো প্রায়োরিটি লিস্ট ছিল যে এদেরকে আগে ধরা হবে, এদেরকে পরে ধরা
ধরা হবে বা ওরকম কোনো কিছু, বা এদেরকে গুরুত্ব দিয়ে ধরা হবে ওরকম কোনো কিছু? আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি জি। যে আমরা কিন্তু রুটিন প্রসিডিউর হচ্ছে আমরা তদন্তকারী কর্মকর্তা কারো বিরুদ্ধে মামলা হলেই কিন্তু তাকে ইমিগ্রেশন আটক করে না। সারা দেশে অনেক মামলা হয়, কিন্তু আমরা আগস্ট বিপ্লবের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশন দেওয়ার আগেই আমরা নিজেরা এই যে বললাম যে 2 বা 3 শিফটে রাউন্ড দ্য ক্লক একসাথে 10টা 12টা কম্পিউটার নিয়ে একসাথে আমরা কাজ করছি, তালিকা করে প্রাথমিকভাবে আমরা তালিকাটা তৈরি করছি। এই তালিকাতে আমাদের বাড়তি কিছু তথ্য লাগে, যে তথ্যগুলো না পেলে ইমিগ্রেশন কনক্লুসিভলি তাকে যাওয়াটা বন্ধ করতে পারে না। একটু আগে আমি যে বললাম, যখন সামগ্রিক তথ্যগুলো দিয়ে যখন আমরা ইনপুটটা দিয়ে দিই, কোনো সুযোগ নেই বাইপাস করা। ইভেন ইমিগ্রেশন অফিসার যদি চান উনি একটা সিল মারতে পারবেন না, উনি সিলটা মারতে পারবেন, কিন্তু আমাদের এখানে একটা ছোট একটা কোড, একটা ওয়ার্ড আছে ইমিগ্রেশন, আমাদের আমরা ইডিআইডি নাম্বার বলি, ওই নাম্বারটা সিস্টেম দেয় তখনই যখন সে ক্লিয়ার থাকে। তো এরকম একটা অ্যালার্ট লিস্টেড একটা লোককে ডাটাবেস কখনই ক্লিয়ারেন্স দেবে। ওকে, আমার মনে যেটা পরিষ্কার, কিন্তু আপনার বিরুদ্ধে আসলে অভিযোগ উঠেছে যে আপনি আপনার পদ বা পদবীর প্রভাব খাটিয়ে সাবেক একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে আসলে যিনি মীর রেজাউল আলম, তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি আসলে তাকে ক্লিয়ার করেছেন, তার ফলে তিনি বিদেশে যেতে পেরেছেন, এবং আপনার উপরে এই অভিযোগ। আপনি যদিও জনাব মীর রেজাউল আলমের বিদেশ গমনের ক্ষেত্রে মানে তার বিরুদ্ধে মামলা ছিল এবং তিনি খুব সক্রিয়ভাবে এই আগস্ট বিপ্লবের এগেইনস্টে অবস্থান নিয়েছিলেন, আপনি কি এটা একটু পরিষ্কার করবেন যে এটা আপনি আসলে কি করেছেন? অবশ্যই অবশ্যই। ইমিগ্রেশনে আমরা প্রতিদিনই অসংখ্য লোক যাচ্ছে, মীর রেজাউল তাদের একজন। যখনই আমাদের কোনো প্রভাবশালী কোনো মানুষ যাকে আমরা মনে করি যে তাকে আমি তার আগে একটু কথা বলিনি, আমি যে কথাটা বললাম যে আমাদের কিছু প্রাথমিক তথ্যগুলো দিয়ে আমরা যখন কাউকে আটকে দেই তখন খুব তারা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, এটা অটোমেটিক্যালি রেফার হয়ে যায়, ডেস্ক থেকে সিস্টেম রেফার করে দেয় ওসি ইমিগ্রেশনের কাছে। তাছাড়াও আমাদের অফিসাররা যেটা করে খেয়াল করে যে তার বাড়ি কোথায় বা তার পেশাটা কি। যেমন কিছুদিন আগে আমরা একজন যখন আমাদের অফিসার টের পেলো যে সে একজন উপজেলা চেয়ারম্যান, তখন সাথে সাথে লোকাল থানা আমরা ফোন করেছি, করে আমরা জেনেছি তার বিরুদ্ধে একটা মামলা আছে, ওখানে আটক করে আমরা, এরকম ঘটনা অনেক হয়েছে। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম। তো এটা কিন্তু আমার সিস্টেম ট্রুলি আটকায়নি, এটা হিউম্যান ব্রেন আটকেছে, তার কথাবার্তা দেখে তার পরিচয় নিয়ে এগুলো করেছে। কেন এটার প্রয়োজন হচ্ছে? বিকজ সাম বেসিক ইনফরমেশন ওয়ার মিসিং। সেই জন্য ডাটাবেজে দিলেই যে আপনার সবসময় এটা ধরতে পারবে, যদি সামগ্রিক বেসিক ইনফরমেশন গুলো না থাকে তাহলে কিন্তু না। এখানে আমাদের এই ঘাটতিটা আছে একটু, বিশেষ করে পাসপোর্ট নাম্বারটা পেলে আর আমাদের কোনো সমস্যা থাকে না। ওইটা নাম্বারটা পাওয়ার জন্য আমাদের কিছু জটিল কিছু প্রসিডিউর আমরা মেনটেন করি। সরাসরি যদি শালম ভাই, আমাদের একটু বোঝার জন্য, মীর রেজাউল আলমকে কি আপনি যেতে দিয়েছেন? মানে আপনি বলেছেন যে উনি চলে যান বা উনি যেতে পারবেন? আমি দিয়েছি, নিঃসন্দেহে আমি দিয়েছি। এটা আমি একা কাউকে দিতে পারি না। মীর রেজাউল 16 তারিখে মীর রেজাউলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় যে সে ট্রাভেল করতে চায়, তার কোনো বাধা না পেলে। তো আমি এটা আমরা তখন পরীক্ষা করে দেখি তার বিরুদ্ধে একটা মামলা আছে। তখন আমি এই একটা মামলা, সে 37 নম্বর আসামি, ঢাকা মেট্রোপলিটনের একটা মামলায়। তো আমরা বললাম 37 নম্বর আসামি হলে তো আর যেতে পারবে না। তখন যে জিনিসটা আমাদের পর্যালোচনায় এলো, যে মামলার ঘটনার তারিখটা হচ্ছে 2023-এর একটা ঘটনা, 2024 বা আগস্ট বিপ্লবের কোন ঘটনা সে ছিল না। আগস্ট বিপ্লবের সময় সে ছিল সম্ভবত এডিশনাল আইজি টুরিস্ট পুলিশ ছিল, আমার যদি ভুল না হয়। তো কিন্তু ওই ঢাকা মেট্রোপলিটন এলাকার সে ছিল না। এনিওয়ে, আমরা যখন দেখলাম যে 2023 সালের এই ঘটনাটার সময় সে ছিল সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল। তার মানে মাস্টার সাহেবকে আমরা 2023-এর ঘটনার জন্য আমরা জড়িত থাকার যৌক্তিক কোনো প্রমাণ পাইনি। তখন আমি কথা বলি আমাদের আইজিপি মহোদয়ের সাথে 17 তারিখে আমি বললাম যে এরকম একটা এসেছে, রিকোয়েস্ট এসেছে, তার বিরুদ্ধে এরকম একটা মামলা আছে। তো আইজিপি মহোদয় উনি জানেন বিষয়টা, বলেন ঠিক আছে তাকে যেতে দাও। তো 18 তারিখ সকালবেলা সম্ভবত 10টার দিকে উনি রিয়েল ট্রাভেলটা করেন।